আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জামাই ষষ্ঠীর পরে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা বলে খবর। নারকেল গাছ নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব, বিবাদ গড়িয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জামাই ষষ্ঠীর একদিন পরেই গুণধর জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা, এমনটাই মনে করছেন এলাকাবাসী। তবে এই ঘটনায় রীতিমতো ছিছি রব পড়ে যায় গোটা এলাকায়। জামাই ষষ্ঠীর পরের রাত্রেই নিজের বাড়িতেই জামাইয়ের হাতেই খুন হলেন শ্বশুর। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিল্কাপাড়া এলাকায়। মৃত শ্বশুরের নাম মৃগেন রায়, বয়স আনুমানিক 43 বছর। জামাই বিপুল রায়ের বাড়ি পার্শ্ববর্তী এলাকাতে। জানা গিয়েছে, মৃত মৃগেন রায়ের মেয়ের সঙ্গে 1 বছর আগে প্রেম করে বিয়ে হয় বিপুলের। বছর খানেকের মাথায় তাদের ঘরে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা মেয়ের ওপরে শারীরিক মানসিকভাবে অত্যাচার চালাতো বলে অভিযোগ মেয়ের পরিবারের। মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ গুণধর জামাই শ্বশুরবাড়িতে এসে শ্বশুরের সঙ্গে ঝামেলায় জড়ায়। শ্বশুর জামাইয়ের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে এলোপাথারি কোপাতে শুরু করে জামাই। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শ্বশুরমশাই। পরিবার এবং স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক জামাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কালকে সন্ধ্যাবেলা জামাই আমাদের বাড়ির সামনে আসে একটা শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি আসার পর আমরা বলছি যে আর কিছু করবো না, কেচাল করবো না। আমরা দরজাটা নাগাইতে গেছি সামনে, তারপরে ও আগতে রেডি সেটি হয়ে বুকে চাকু নিয়ে আসে হাতের মধ্যে। আমার যখন মালিকটা ওখানে যায় ইসে করতে দরজাটা লাগাতে, তখন ওকে পুরা চাকু দিয়ে এখানে এখানে পুরা গাঁথিছে। আমরা ঘর থেকে বাইর হতে দেখি এখন একটা শেষ, সকল এখানে লুটিয়ে পড়ছে। এখন আমি ওর পুরা সাজা চাচ্ছি, ছেলেটার সাজা সারা ও বাইর হলে। আমার তো এখন কেউ নাই, আমার 3 মেয়ে আর মা, আমাকে তো মারে ফেলবে এখন পরে। এখন আমি ছেলেটার পুরা সাজা চাচ্ছি, ফাঁসি হোক ছেলেটার। ফাঁসি না হলে আমরা পরে বাড়ি থেকে বাইর হতে পারবো না। আমাকে যেখানে পাবে সেখানে মারবে। ও যদি বাড়ি আইসে আমাদের লোকের সামনে যদি ও মার্ডার করতে পারে, আমরা তো যেখান সেখানে আমাকে মারে ফেলবে, যেখানে সেখানে। কখন হয়েছে ঘটনা? কালকে রাত্রে 9:30 10টার দিকে। আমরা তখন ঘুমাই নাই। আগেও কি কোনো অশান্তি হচ্ছিল? অশান্তি হচ্ছে প্রায় 1 বছর ধরে, 1 বছর হয়ে যায় আমাদের অশান্তি। ওরা আমার জামাই হয়। কেন মারলো? মেয়েটাকে 18 বছর আগেতে পেনমেন্ট করছে। করার পরে আমরা তো গরিব মানুষ কিছু জানি না। মেয়ে ওখানে চলে গেছে, সামাজিক হিসাবে দিছি বিয়ে হাতে খাওক ছেলেটা, মেয়েটা ওটা সুখের সংসার করে। ওর আর মা ওর বাবা সবাই মিলে টর্চার করে। মেয়েটা সিজার এখন 7 মাস চলছে, প্রত্যেক দিন রোজ টর্চার। আমরা সহ্য করতে না পারে মেয়েটা আমাদের বাড়িতে চলে আসে। আমরা মা তো বাবা, আমরা তো মেয়েকে ফেলা দিতে পারি না। তখন ছেলেটা বলে তাহলে আমার বউ ওরা কেনে একটা, আমরা তো মেয়ে আসলে তো আর ফেলা দিতে পারি না, একটা রাখি আসে এখানে থাকুক। ওরা ওদিকে মীমাংসা না করে আমাকে মারবে যে মেয়েটাকে আমি নিয়ে আসি নাই। মেয়ে এখন বাপের বাড়ি সারা কোথায় যাবে আপনি বলেন? ওই ছেলে যদি এখন জেল থেকে বাইর হয়, আমরা তো 3 জনে মেয়ে, আমাদের বাড়িতে কোনো ছেলে নাই, পুরুষ লোক নাই, তাহলে অটোমেটিক আমাদের ও যদি আইসে ছেলে থাকে যদি আমাকে আসে মার্ডার করে দিতে পারে, তা আমরা তো মেয়ে, আমাকে তো যখন তখন মার্ডার করবে। ওকে আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা এটাই আবেদন জানাই, ও যদি ফাঁসি হয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের অন্তর্বর্তী রায়কে মান্যতা দিয়ে বকেয়া ডিএ নিয়ে 25% অবিলম্বে প্রদান, ছুটি বাতিলের আদেশনামা প্রত্যাহার, চাকরিহারা শিক্ষকদের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ সহ অন্যান্য দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা শাখার। সংগঠনের তরফ থেকে রাজদীপ দত্ত জানিয়েছেন, সারা রাজ্যব্যাপী সোমবার এবং মঙ্গলবার মূলত 4 দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মনোজিৎ দাস,
রাজদীপ দত্ত, শুভ্রজিৎ কুণ্ডু সহ জেলার কর্মচারী আন্দোলনের একাধিক বিশিষ্ট নেতৃবৃন্দ। আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী গতকাল এবং আজকে দুদিন ধরে আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে মূলত 4 দফা দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারি কর্মচারী যারা আছে, এটা মন্তেশ্বরে আমরা দেখেছি এবং আমরা বীরভূমেও দেখেছি যে আইসিকে কীভাবে থ্রেট করা হচ্ছে, সরকারি কাজ করতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 26,000 শিক্ষক এবং তার মধ্যে যে যোগ্য শিক্ষক তারা যে চাকরির দাবিতে যে আন্দোলন করছে, সেখানে কীভাবে রাস্তায় ফেলে তাদের মারা হচ্ছে এবং সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার মতন নানা রকম ফন্দি ফিকির করা হচ্ছে, অথচ তাদেরও কোনো উপায় নেই। এর পাশাপাশি যেটা বিষয় যে আমরা দেখেছি যে আমাদের যে দাবি, আমাদের লড়াইয়ের মধ্যে আমরা আছি, যে আমাদের ডিএ, সেই ডিএর দাবি নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি তার ভার্ডিক্ট দিয়েছে এবং সেই ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট বলেছে যে 6 সপ্তাহের মধ্যে সেই 25%, 50%-এর কথা প্রথমে বলেছিল, তা রাজ্য সরকার বলেছে তার নাকি কোমর ভেঙে যাবে, সেখানে দাঁড়িয়ে 25% দিতে বলেছে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যেখানে খরচ করার প্রয়োজন নেই সেখানে খরচ করছে, কিন্তু সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি সেখানে তার দিয়ে দিচ্ছে না। এবং এখনও পর্যন্ত 6 সপ্তাহের মধ্যে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত, 4 সপ্তাহের মধ্যে কী সিস্টেমে হবে সেটা বলতে বলেছে, এখনও পর্যন্ত আমরা তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি 9 তারিখে যে ধর্মঘট, আমাদের 20 তারিখে ধর্মঘট ডাকা হয়েছিল, সেটা যুদ্ধের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 9 জুলাই ধর্মঘটকে পিছিয়ে দেওয়া হয়েছে। যে 9 তারিখের ধর্মঘট, তার প্রচার, যে সার্বিক যে জনগণের দাবি, কর্মচারীর দাবি, সেই দাবিকে নিয়ে বিশেষ করে শ্রমকোট, যে শ্রমকোটের মাধ্যমে সামগ্রিকভাবে শ্রমিক কর্মচারীদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, সেই শ্রমকোট সহ অন্যান্য দাবিতে আমাদের যে 9 তারিখের যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রচারের জন্যই আজকে আমরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। পাহাড়ের জলধারা নেমে এসেছে সমতলে, যে কারণে ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম দোলাইগাঁও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার প্রায় 80টি পরিবারের সদস্যরা তিস্তা বাঁধের ওপর অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। চিড়ে, মুড়ি, বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় বেশ কিছু সরঞ্জাম বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামেদ প্রমুখ। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একটা নারকেল গাছ, আর সেই গাছকে নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ। গাছ কাটা নিয়ে সেই বিবাদ গড়িয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পর্যন্ত। বিচারপতি অমৃতা সিনহা পুরসভাকে গাছ কেটে ফেলার নির্দেশ দেন, আর তাতেই আতান্তরে জলপাইগুড়ি পুরসভা। অভিযোগকারীর দাবি আদালতের নির্দেশ মানছে না পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি আদালতের নির্দেশের কপি এসে পৌঁছেছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে। হাতে পেলে খতিয়ে দেখে নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হবে। কদিন আগে 5,000 গাছ রোপণের অঙ্গীকার করে জলপাইগুড়ি পুরসভা এক নয়া কর্মসূচি শুরু করে। এরই মধ্যে একটি নারকেল গাছ আর তা কেটে ফেলার নির্দেশ, আর তাতেই যথেষ্ট অস্বস্তিতে পুর কর্তৃপক্ষ। এ বিষয়ে সুমন্ত্র মিশ্রর দাবি, তাঁর এই দুশ্চিন্তার কথা প্রতিবেশীকে জানিয়েছিলেন তিনি, কিন্তু কোনো রকম গুরুত্ব দেননি। আসলে তাঁর দাবি যে এই নারকেল গাছটি তাঁর বাড়ির ওপরে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনি বা তাঁর পরিবার, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। উল্লেখ্য, গত এপ্রিল মাসের 23 তারিখ বিচারপতি অমৃতা সিনহা পুরসভাকে গাছ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু পুরসভা এখনো পর্যন্ত আদালতের সেই নির্দেশ কার্যকর করেনি বলে সুমন্ত্র বাবুর অভিযোগ। আমার বাড়ির সামনে একটা নারকেল গাছ, আমার পাশের বাড়ির একটা নারকেল গাছ আমার বাড়ির উপরে সম্পূর্ণরূপে হেলে আছে। পৌরসভার যে হাইড্রেন, জেসিবি দিয়ে হাইড্রেন কাটার মধ্য দিয়ে শিকড়গুলো একদম কাটা পড়ে গেছে। আর পাশে একটা বাড়ি করছে, সেখানেও শিকড় কাটা, 25% শিকড় মাত্র আমার এই গাছটাতে আছে। যে কোনো সময় যদি একটা ছোট্টখাটো হাওয়া যদি একটা ঠেলা দেয়, গাছটা ভেঙে আমার বাড়িতে পড়ে যাবে। বাড়িতে পড়লে আমার বাড়িটাও নষ্ট হবে এবং আমরা যারা বাড়িতে আছে আমাদেরও প্রাণহানির সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আমি যাদের এটা গাছ তাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলি, একাধিকবার বুঝিয়ে বলি, কিন্তু তারা বুঝতে চায়নি। তারা বলছে যে তারা গাছ কাটবে না। বাধ্য হয়ে আমি পৌরসভার যে আমার ওয়ার্ড কাউন্সিলর তার কাছে যাই, তাকে গিয়ে আমি লিখিতভাবে বিষয়টা জানাই এবং আমি সবকিছু বলি। তারপরে উনি ওখানে এসেছিলেন, বলেছিলেন, তারপরে ওনার কথা তো কাজ হয়নি। বাধ্য হয়ে আমি চেয়ারম্যান সাহেবের ওখানে আমি লিখিতভাবে আমি জানাই, কিন্তু বারবার এই যোগাযোগ করা সত্ত্বেও যে পৌরসভার তরফ থেকে গাছ কাটাতে ওনারা সেরকম উদ্যোগ হয়তো নেয়নি, যার জন্য গাছটা কাটেনি। আমার নিরাপত্তার স্বার্থে এটা সেপ্টেম্বর 2024 থেকে আমি এই বিষয়টা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি। বাধ্য হয়ে আমি হাইকোর্টে আমি মামলা করি। আমার ডকুমেন্ট এবং আমার বক্তব্য শুনে মাননীয় বিচারপতি হাইকোর্টের অমৃতা সিনহা একটা স্ট্রং রায় দিয়েছেন এবং পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন এই গাছটাকে রিমুভ করার। পুরো আইনে পরিষ্কারভাবে সেটা উল্লেখও করা আছে যে এই আইনে এই গাছগুলো এভাবে বিপজ্জনক গাছগুলোকে কাটার, কিন্তু বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত গাছটাকে কাটা হচ্ছে না। দেখুন, পৌরসভা তো সবুজায়নে বিশ্বাসী। এখন মহামান্য হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা যদি এরকম কোনো অর্ডার করে থাকেন, তাহলে সেই অর্ডারটা আমাদের কাছে কমিউনিকেটেড হয়েছে কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আবার তার সাথে এটাও দেখতে হবে যে সেই অর্ডারের বিপক্ষে যে বিবাদী যে রয়েছে, রেসপন্ডেন্ট যে রয়েছে, সে আবার ডিভিশন বেঞ্চে গেছে কিনা, সেখানে কোনো স্টে হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম। আমরা গাছটাকে নিয়ে কেটে ফেলার কথা বা নাকি তার উপর স্থগিতাদেশ আছে, পুরো বিষয়টা খতিয়ে দেখছি। আর অর্ডারটা আমরা হাতে পাই এবং মহামান্য হাইকোর্টের আদালতের অর্ডারটাও আমরা ভায়োলেট করবো না, তাহলে আমরা কন্টেম্পটে পড়বো। কিন্তু সেই অর্ডারটাকে যদি কেউ চ্যালেঞ্জ করে অ্যাপিলে গিয়ে যদি স্টে পেয়ে থাকে, তাহলে আবার আমাদের গাছ কাটতে আমরা পুরসভা পারবো না। আমার মনে হয় যে আমরা এর ব্যাপারটা খতিয়ে দেখছি। আর একটা গাছ কাটার জন্য হাইকোর্টে মামলা করতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা পুরসভার সাথে একটু বসে কথা বলে নিলে, দুপক্ষকে নিয়ে ডেকে নিয়ে আমি সলিউশন করে দিতাম। অন্যদিকে সুমন্ত মিশ্রের প্রতিবেশী রামপ্রসাদ সূত্রধর কি বললেন, শুনুন। এই যে গাছটাকে নিয়ে মামলা গড়িয়েছে, কোর্ট নির্দেশ দিয়েছে, পুরসভা এখনো কাটছে না বলে অভিযোগ, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা এগুলো তো এত কিছু জানি না, তো গাছটা কি ক্ষতি করছে সেটাও আমরা জানি না, তো ওকে গাছটা কেন কাটতে হবে সেটাও জানি না। তো ঘটনা হচ্ছে এখন আইন আদালত যেটা করবে সেটা করতে হবে, কিন্তু কেন করতে হবে তার জন্য তো আমাকে পারমিশন দিলে পরে পারমিশন দেখতে হবে, এটাই আমার বক্তব্য। কোর্টের নির্দেশ পেয়েছেন আপনারা? না, আমরা কোনো নির্দেশ পাইনি, কোনো রকম কোনো আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি, আমাদের নির্দেশও দেয়নি পুরসভার তরফ থেকে? না। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বৈকুরগৌড় গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় ক্যানেল ভেঙে জল ঢুকে পড়েছে কৃষি জমিতে, যার ফলে একদিকে যেমন কৃষিকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংরক্ষিত জল অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে ওই ক্যানেলটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার না হওয়ায় ক্যানেলের বাঁধ দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি কিছু প্রতিনিধি এলাকা পরিদর্শন করলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। মিস্ত্রিপাড়া, ডাকুয়াপাড়া, আংরাবাড়ি, পাখিনাগার বাড়ি,
ঘোষের বাড়ি, বামনপাড়া সহ আশেপাশের এলাকার জল ওই ক্যানেলের মাধ্যমে খট্টিমারি নদীতে প্রবাহিত হতো। বর্তমানে ক্যানেল ভেঙে যাওয়ায় সেই জল কৃষি জমিতে ঢুকে ফসলের ক্ষতি করছে। এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুতই ক্যানেলটি সংস্কারের দাবি জোরালো করা হয়েছে। এ বিষয়ে ময়নাগুড়ি ব্লক পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, এর আগে একবার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এখন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হবে। এই ক্যানেলটার সমস্যা হচ্ছে যে ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পরে জল তো বেশি থাকে না। আর এতে যে জলটা জমা থাকে, এই জলটাতে মানে আংড়ার বাড়ি, হাড়ির বাড়ি, এই আমার দাকুড়ো পাড়া, মিরের বাড়ি এই জলটা জমা হয়ে থাকে এদিকে না। হ্যাঁ, তো মানে দহলার জল জমা হয়। হ্যাঁ, দহলাটার জলটা থাকে আর কি সব সময়। আর এটা ভাঙার পরে আর জল বেশি থাকে না। এই ক্যানেলের জলটা পড়ে যায়, এইটা যায় খট্টিমারি নদী দেওয়া পড়ে। এই ক্যানেলের জল দিয়ে কি কৃষিকাজেরও ব্যবহার করা? হ্যাঁ, কৃষিকাজে জলটা আটকানোর জন্য তো এটা ওভারফ্লো দিছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই ভাঙার কারণে জলটা বাইরে হয়ে যায়, সবগুলো হয়ে যায়। আর সাইডগুলো ভাঙা আছে, আলিগুলো ভাঙা আছে। আলিগুলো ভাঙার ফলে ওই পাশের জমিটার জল থাকে না, টোটাল জলটা চলে গেছে, ক্যানেল দিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে তোমার বর্তমানে কি দাবি আছে? দাবি আমার এটা কাজটা যদি হয় ভালো হয়, সবার উপকার। হ্যাঁ, সবারই উপকার হয়, শুধু একজনের না হয়, সবারই উপকার হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, সমাপ্তি হবে 7 জুন। মঙ্গলবার এই খেলায় অংশগ্রহণ করেছে পান্ডাপাড়া বয়েজ এবং এফইউসি। খেলাকে ঘিরে প্রতিদিন প্রচুর খেলা প্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। ম্যাচে এফইউসি গোলে জয়ী হয়। এফইউসির হয়ে গোল করেন সুমন সরকার, তবে পান্ডাপাড়া বয়েজ কোনো গোল করতে পারেনি। ম্যান অফ দ্য ম্যাচ মনোনীত হন সুমন সরকার। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জামাই ষষ্ঠীর পরে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা বলে খবর। নারকেল গাছ নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব, বিবাদ গড়িয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।